হ্যালো ক্লাস, আমি যে ইউনিটটা পড়াচ্ছিলাম তার লাস্ট টপিকে চলে এসেছি। মাইগ্রেশন, রিজিওনাল ইনইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। রিজিওনাল ইনইকুয়ালিটি আমি আগেই একটা ক্লাসে পড়িয়ে দিয়েছি। এবার তার সাথে মাইগ্রেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করব এই ক্লাসে। আচ্ছা, ফার্স্টে দেখি মাইগ্রেশন কি। ইউনাইটেড নেশনের ডেফিনিশন অনুযায়ী মাইগ্রেশন ইজ আ ফর্ম অফ জিওগ্রাফিক্যাল মোবিলিটি or spatial mobility between one geographical unit and another, generally involving a change in residence from the place of origin or place of departure to the place of destination or place of arrival. মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন মানুষ মুভ করে, একটা জিওগ্রাফিক্যাল ইউনিট টু আরেকটা জিওগ্রাফিক্যাল ইউনিটে যখন মুভ করে, তখনই সেটা হলো মাইগ্রেশন। মাইগ্রেশন আমরা সবাই জানি দু রকম হয়, একটা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আর একটা ইন্টারনাল মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন হলো যখন ক্রস বাউন্ডারি মাইগ্রেশন হয়, মানে যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যখন কেউ মাইগ্রেট করে তখন সেটা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। আর যখন একটা দেশের মধ্যেই রুরাল টু আরবান বা উইদিন স্টেট বা একটা স্টেটের মধ্যে ইন্ট্রা স্টেট যখন হয়, তখন সেটাকে বলে ইন্টারনাল মাইগ্রেশন। আচ্ছা, সেখানে আমরা জানি এতদিন যে পুশ অ্যান্ড পুল ফ্যাক্টরস কিছু রয়েছে যার জন্য মাইগ্রেশন হয়। পুশ ফ্যাক্টরস কোনগুলো? যখন কোনো একটা অরিজিন, মানে যেখান থেকে মাইগ্রেট করছে লোকজন, সেখানে যখন কিছু বেসিক ফেসিলিটিস বা যে ইন্ডিকেটরস গুলো রয়েছে সেগুলো যখন ল্যাক হয়, তখন মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করে। তার মধ্যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এর ল্যাক হতে পারে, এডুকেশনাল ফেসিলিটিস এর ল্যাক হতে পারে, খাদ্য ফুড সিকিউরিটির প্রবলেম হতে পারে। এই সমস্ত নানা রকম প্রবলেমের জন্য তারা ওখান থেকে মুভ করে। আর পুল ফ্যাক্টরস হচ্ছে যেখানে তারা যায় সেখানে সেগুলোর অপরচুনিটি রয়েছে বা আছে বলে তাদের মনে হয়। অনেক সময় নাও থাকতে পারে, অনেক সময় সেটা মনে হতে পারে যে হ্যাঁ ওখানে গেলে আমরা পাবো, তাই চলে যায়। কিন্তু তারপর গিয়ে দেখা যায় সে যেখানে গেল সেটা ওভার পপুলেটেড হয়ে আরো অনেক অ্যাডভার্স এফেক্ট করতে শুরু করলো। এখানে দেখো আমি সেগুলো লিস্ট করে দিয়েছি। ডেমোগ্রাফিক ফ্যাক্টরস যখন সেটা অরিজিন জায়গা থেকে হয়, তখন সেখানে পপুলেশন গ্রোথ, হ্যাঁ, সেখানে প্রপার রিসোর্স না থাকা, সেগুলো ইনঅ্যাডুকুয়েট এডুকেশনাল ফেসিলিটিস, এই সমস্তগুলো। আর যেখানে যাচ্ছে সেখানে বরঞ্চ স্টেবল পপুলেশন, এডুকেশনাল ফেসিলিটি অনেক ভালো, ওয়েলফেয়ার বেনিফিটস থাকা, পেনশন থাকা, এই সমস্তগুলো দেখে তারা চলে যায়। ইকোনমিক ফ্যাক্টরস মধ্যে মেইন হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ইনকামের সোর্স না থাকা। আর যেখানে যাচ্ছে সেখানে নিশ্চয়ই লেবার ডিমান্ড রয়েছে, ওয়েজ হাই, ইনকাম একটা সোর্স অফ ইনকামটা একটা ভীষণ স্টেবল একটা ইনকাম থাকে, তখন সেখানে চলে যায়। পলিটিক্যাল ফ্যাক্টরস, কোনো যে অরিজিন থেকে যেখান থেকে যায় সেখানে হয়তো ইনস্টেবল গভর্নমেন্ট, তার সাথে ওয়ার, অন্য কোনো কারণে সিভিল ওয়ার, এই সমস্ত টেররিজম, এই সমস্ত কারণে মানুষ কিন্তু মাইগ্রেট করে যে দেশে যায় সেই দেশে যদি স্টেবল গভর্নমেন্ট হয়, যদি ওয়ার না হয়, সবকিছু যদি স্টেবল থাকে, তাহলে সেখানে চলে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকোলজিক্যাল ফ্যাক্টরস। ইকোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে নানা রকমের ক্লাইমেটিক ডিজাস্টার্স, ন্যাচারাল ক্যালামিটিস, এই সমস্তগুলো পড়ে। ডেজার্টিফিকেশন, ল্যাক অফ ন্যাচারাল রিসোর্সেস, এগুলো থাকলেও মানুষ মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যায়, যেখানে এগুলোর ভালো রয়েছে সেসব জায়গায় চলে যায়। নেক্সট হচ্ছে মাইগ্রেন্ট ফ্লোজ অ্যান্ড মাইগ্রেন্ট স্টকস। এটাও মানে এরকম ব্যাপারটা যে ধরো একটা আমার ফ্যামিলির হয়তো দুজন কেউ ব্যাঙ্গালোরে থাকে, তো তারা ওখানে ভালো ওয়েল টু ডু এস্টাবলিশড হয়ে গেছে, তখন আমারও মনে হলো যাই কি একটু দেখি ব্যাঙ্গালোরে কি হয়। এখানে হয়তো আমি পাচ্ছিলাম বাট সেরকম না, আমি ভাবলাম ব্যাঙ্গালোরে আলো ভালো হতে পারে, তখন আমি পুরো আমার ফ্যামিলি নিয়ে হয়তো ওখানে গিয়ে সেটেল করে দিলাম। তো এরকম আর কি, যে স্টককে দেখে মানে একজন কাউকে দেখে, কমিউনিটিতে একজন কাউকে দেখে বাকিরা যখন মাইগ্রেট করে তখন তাকে বলে মাইগ্রেন্ট ফ্লোজ আর মাইগ্রেন্ট স্টকস। আচ্ছা, এবার দেখা যাক মাইগ্রেশন কিভাবে একটা কান্ট্রি ডেভেলপমেন্টের ওপর কি এফেক্ট ফেলে। কিছু পজিটিভ এফেক্টস আছে, কিছু নেগেটিভ এফেক্টস আছে। পজিটিভ এফেক্টস কি কি? ফার্স্ট কি? provides opportunities to workers, একদম ঠিক। নেক্সট, may ease effect on the domestic market or the supply of excess labor, লেবারের সাপ্লাইটা সবসময় স্ট্রং থাকে। নেক্সট, ইনফ্লো অফ রেমিটেন্সেস। রেমিটেন্সেস মানে যারা বাইরেতে যাচ্ছে তারা যে আর্ন করলো তার থেকে আয়টা তো দেশে পাঠায়, তো সেটাই রেমিটেন্সেস। রেমিটেন্সেস থেকে দেশ প্রচুর আয় করে, এবং আমাদের দেশ তো প্রচুর আয় করে, ফরেন এক্সচেঞ্জ আর্ন করে এই রেমিটেন্স থেকে। নেক্সট হচ্ছে টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফ্রম ডায়াসপোরাস। যারা বাইরে রয়েছে তারা টেকনোলজিক্যালি ডেভেলপড হলো, তারা চাইলে পরে এসে এখানে
কোনো একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করা, সেখানে রিসোর্স দেওয়া, এই সমস্তগুলো করতে পারে। নেক্সট হচ্ছে ক্যান কন্ট্রিবিউট টু ইনক্রিজড ট্রেড ফ্লোজ বিটুইন সেন্ডিং অ্যান্ড রিসিভিং কান্ট্রিজ। হ্যাঁ, ট্রেড ফ্লো বাড়াতে পারে। স্টিমুলাস টু ইনভেস্টমেন্ট ইন ডোমেস্টিক এডুকেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টস। এক্ষুনি বললাম ইনভেস্টমেন্ট করতে পারে, বিভিন্ন এডুকেশন সেক্টরে ইনভেস্ট করতে পারে, ক্যাপিটাল ট্রেনিং দেওয়া দিতে পারে। যে ডেভেলপড কান্ট্রিতে এরকম টাইপের ট্রেনিং চাইছে, তো এইরকম ট্রেনিং দেওয়া শুরু করতে পারে। রিটার্ন অফ স্কিলড ওয়ার্কার্স মে ইনক্রিজ লোকাল হিউম্যান ক্যাপিটাল। অনেক সময় অনেকে ফিরে আসে, স্কিলড ওয়ার্কার হয়ে ফিরে আসে, এবং তখন সেটা দেশের উন্নতি হয়। নেক্সট হচ্ছে চ্যারিটেবল অ্যাক্টিভিটিস অফ ডায়াসপোরাস। হ্যাঁ, যারা বাইরে রইলো তারা অনেক সময় অনেক কিছুতে চ্যারিটি করে, অনেক এনজিও ফর্ম করে, তো তাতে অনেক সময় অনেক জায়গায় ডেভেলপমেন্ট হয়। তো এই পজিটিভ এফেক্টস গুলো ছাড়া নেগেটিভ এফেক্টস গুলো যেগুলো হলো, সেগুলো হলো loss of highly skilled workers and reduced quality of essential services. হাইলি স্কিল ওয়ার্কার্স আমরা হারিয়ে ফেলি, চলে যায় একটা অরিজিন ছেড়ে ডেস্টিনেশনের রিজিয়নে চলে যায়, এবং এসেনশিয়াল সার্ভিসের জন্য এক সময় গিয়ে আর মানুষ মানে লেবার বা ওয়ার্কার পাওয়া যায় না। Reduce growth and productivity because of the lower stock of highly skilled workers and its externalities. এক্ষুনি বললাম হাইলি স্কিল লেবার বা হাইলি স্কিলড ওয়ার্কারদের যেহেতু পাওয়া যায় না, সেই জন্য আনস্কিল ওয়ার্কারদের দিয়ে কাজ চালাতে হয়, সেই জন্য অনেক সময় গ্রোথ যে পেসে, যে গতিতে হওয়ার কথা ছিল, সেই গতিতে হয় না। লোয়ার রিটার্ন ফ্রম পাবলিক ইনভেস্টমেন্টস ইন পাবলিক এডুকেশন। পাবলিক এডুকেশন থেকে লোয়ার রিটার্ন মানে এখানে কিরকম, কি বলতে চাইছে, মানে একটা বাচ্চা, ধরো আমাদের এখানকার কথা ভাবো, ধরো একটা বাচ্চা ক্লাস 12 পাস করে নর্মাল পড়াশোনা করে সে কি শিখলো? সে তো অনেক কিছু পড়লো, ইতিহাস, ভূগোল, বাংলা, সাহিত্য, ইংরাজি, অঙ্ক সবই পড়লো, কিন্তু সে কি স্কিলড হলো? তাকে যদি বলা হয় যে একটা কাজ বা একটা কিছু করে দেখাও, বা একটা কিছু করো, বিজনেস করো বা কিছু একটা করো, সে কি শিখবে? তাকে যদি বলা হয় তার সে হয়তো ফার্মার ফ্যামিলি থেকে বিলং করে, তাকে যদি বলা হয় সে এগ্রিকালচারটাই খুব ভালো করে করুক, সে টেকনোলজি ইউজ করে এগ্রিকালচার করুক, সে কি সেটা করতে পারবে? সেইটাই দেখতে হবে যে রিটার্নটা আমার কি দাঁড়ালো, যে বাচ্চাটাকে স্কুলের ওই পাবলিক এডুকেশন দিয়ে বড় করা হলো, সে কি স্কিলড ওয়ার্কার তৈরি হলো, স্কিল লেবারার তৈরি হলো, তার কাছ থেকে সোসাইটি কি রিটার্ন পাবে? সেই রিটার্নটা খুব কম। নেক্সট হচ্ছে সিলেক্টিভ মাইগ্রেশন মে কজ ইনক্রিজিং ডিসপারিটিস ইন ইনকাম ইন দ্য হোম কান্ট্রি বা রিজিয়ন, যাই বলো না কেন, যেখান থেকে যাচ্ছে, সিলেক্টিভ মাইগ্রেশন মানে যারা ভালো তারাই যদি শুধু চলে যায়, তাহলে তো একটা ডিসপারিটি তৈরি হবে না। ভালো খারাপ মিশিয়ে যদি সবাই যায়, কিছু ভালো খারাপ গেল, কিছু ভালো খারাপ থাকলো, তাহলে দুজনেরই ঠিক আছে, যে যেখান থেকে চলে গেল রিজিয়ন, সেখানে অতটা হ্যাম্পার নাও হতে পারে। নেক্সট হচ্ছে লস অফ ফিসক্যাল রেভিনিউ ফ্রম ট্যাক্সেশন অফ ওয়ার্কার। হ্যাঁ, যারা এখানে থাকলো, যারা চাকরি করলো, তারা তো ট্যাক্স দেয়, তো সেই ট্যাক্সেশন থেকে তো একটা গভর্নমেন্টের লাভ আছে, সেই লাভটা পেলো না, চলে গেল। রেমিটেন্সেস মে ডিমিনিশ ওভার টাইম। হ্যাঁ, রেমিটেন্সেস তো একটা সময় পর হয়ে যায়, অনেক সময় দেখা যায় যারা বাইরের দেশে গেল, তারা কিছুদিন পর ওখানকার সিটিজেনশিপ নিয়ে নেয় বা নাগরিকত্ব নেওয়ার জন্য চেষ্টা শুরু করে, তখন আর রেমিটেন্সেস সে পাঠায় না, তো সেই জন্য তার থেকে অনেক বেশি লাভ ট্যাক্স থেকে হয়। তো সেই জন্য যদি চলে যায়, তাহলে তো ট্যাক্সের অপশনটা চলে গেল। ইনফ্লেশনারি পোটেনশিয়াল অফ রেমিটেন্সেস, ইনফ্লেশন হতে পারে। ইনফ্লেশন মানে কিরকম ব্যাপার? ইনফ্লেশন কখন হয়? যখন মার্কেটে অনেক বেশি টাকা ঢুকে যায়, তখন মানুষের হাতে টাকা চলে আসলে কি হয়, অনেক দাম দিয়েও সে কোনো জিনিস কিনে ফেলতে পারে, যার অ্যাকচুয়ালি হয়তো অত দাম দেওয়ার কথা না, তখন সে অনেক বেশি স্পেন্ড করতে শুরু করে। তো এত স্পেন্ড করার জন্য কি হয়, ওই মার্কেটে কিছু অসাধু লোক ওই জিনিসটার দাম ইল্লিগালি বাড়িয়ে দেয়, তো তাতে কি হয়, যারা গরিব বা যারা মধ্যবিত্ত তারা আর ওই জিনিসটা কিনতে পারে না, কিন্তু যাদের হাতে টাকা আছে তারা ওই জিনিসটা কিনতে পারে, মানে একটা ফলস একটা সিচুয়েশন তৈরি হয়, যেখানে সবকিছুর দাম বেড়ে যায় এবং ইনফ্লেশন সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে কালচার অফ মাইগ্রেশন ডিসইনসেন্টিভস টু ইনভেস্ট লোকালি। মাইগ্রেশন কিন্তু এমন একটা কালচার যেটা কিন্তু নিজের জায়গায় ব্যবসা করা বা ইনভেস্টমেন্ট আসতে
বাধা দেয়। সবসময় অন্য জায়গায়, ভালো জায়গায় আমি চলে গেলাম, তাহলে খারাপ জায়গার উন্নতি কে করবে? খারাপ জায়গার উন্নতির জন্য যদি কেউ পড়ে না থাকে, তাহলে তো খারাপ জায়গা আরো খারাপ হতেই থাকবে না। আচ্ছা, নেক্সট দেখা যাক ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের অবস্থা। ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন হচ্ছে মানে আরব এমিরেটসে। ইউনাইটেড আরব এমিরেটসে সব থেকে বেশি যাচ্ছে 22.4%। তারপরেই যায় ইউএসএ 12.8%, তারপরে সৌদি আরবিয়া 12.1%। এরপর বাকিগুলো আছে, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ শেয়ার করছে এই তিনটে কান্ট্রি। নেক্সট এবার আসি ইন্টারনাল মাইগ্রেশন। ইন্টারনাল মাইগ্রেশন দেখা যাচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন ভালোই হয় ইন্ডিয়াতে, নিশ্চয়ই তোমরা জানো। স্টেট টু স্টেট বা স্টেটের মধ্যেই, আর রুরাল টু আরবান, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, এভাবে কিন্তু প্রচুর মাইগ্রেশন হয়। এবং 2001-এ 309 মিলিয়ন মাইগ্রেন্টস ছিল, 2011-এ 450 মিলিয়ন মাইগ্রেন্টস হয়েছে। যদিও ভারতে এখনো অবধি স্টেট টু স্টেট মাইগ্রেশনের সংখ্যাটা অতটা বেশি নয়, হলেও সেটা সিজনালি মাইগ্রেট হয়। পার্মানেন্ট মাইগ্রেশন খুব একটা বেশি হয় না। তার একটাই কারণ, ওয়ার্ল্ড ব্যাংক 2001-এ সেই কারণগুলো 1, 2, 3 করে দিয়েছে। ফার্স্ট হচ্ছে নন পোর্টেবিলিটি অফ এন্টাইটেলমেন্টস। এন্টাইটেলমেন্টস হচ্ছে ধরো ভোটার কার্ড, আধার কার্ড বা ধরো রেশন কার্ড, এইগুলো ধরো আমি স্টেট চেঞ্জ করলাম, রেসিডেন্স চেঞ্জ করলাম, তখন এগুলো চেঞ্জ করা একটা ভীষণ বড় ভয়ঙ্কর দুঃসাধ্য ব্যাপার ছিল এতদিন। এখন ডিজিটাল হচ্ছে, আস্তে আস্তে জিনিসগুলো ইজ হচ্ছে, তো তারপরে হয়তো আরো মাইগ্রেশনের রেটটা বেড়ে যেতে পারে। নেক্সট হচ্ছে প্রেফারেন্সিয়াল নর্মস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। এটার একটা ব্যাপার। আমাদের যেহেতু ইন্ডিয়ার মতো কান্ট্রিতে প্রচুর ল্যাঙ্গুয়েজ, এক একটা স্টেটে এক এক রকম স্টেট ল্যাঙ্গুয়েজ, তো সেটাও একটা ব্যাপার। যদি স্টেট ল্যাঙ্গুয়েজের ভার্সন মানে কেউ পড়াশোনা করে, তাহলে হঠাৎ করে সে একটা কোনো অন্য ফরেন ল্যাঙ্গুয়েজে পড়তে গেলে তার কাছে অসুবিধা হয়ে যায়, তো তখন কিন্তু সে তার ফ্যামিলি আর মুভ করতে পারে না। নেক্সট হচ্ছে ডমিসাইল রিকোয়ারমেন্টস ফর স্টেট গভর্নমেন্ট জবস। হ্যাঁ, কোনো একটা মানে অনেক রাজ্যেতেই রয়েছে, আমাদের রাজ্যে নেই যদিও, ম্যাক্সিমাম রাজ্যেই রয়েছে, যে সেখানকার স্টেট গভর্নমেন্ট জব পেতে গেলে সেখানকার ডমিসাইল হতে হয়। ডমিসাইল মানে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হয়। স্থায়ী বাসিন্দা হওয়ার কিছু মানে কিছু ক্যাটাগরি রয়েছে, 10 বছর থাকলেই হয়তো স্থায়ী বাসিন্দা হয়ে যায়। তো সেই ক্যাটাগরির জন্য অনেক সময় অনেকে মুভ করে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা স্টেটের মধ্যে ইন্ট্রাস্টেট মুভমেন্ট অনেকটাই বেশি। 2001-এ সেটা ছিল দেখো 63%, 2011-তে একটু কমেছে 62%, কারণ ইন্ট্রা স্টেটটা কমে ইন্টার স্টেট একটু বেড়েছে 26%। আচ্ছা, নেক্সট এবার আসি রিজিয়নাল ইনইকুয়ালিটি আর ডেভেলপমেন্ট আর মাইগ্রেশনের মধ্যে রিলেশনটাকে বোঝার চেষ্টা করি। In developing countries like India, migration mostly takes place not due to the so-called pull forces of the destination places, as usually happens in the developed countries, but because of poverty, unemployment, natural calamities, and underdevelopment of the origin place. ভারতের মতন দেশে কিন্তু পুশ ফ্যাক্টরসই মেইনলি কাজ করে মাইগ্রেশন হওয়ার পিছনে, পুল ফ্যাক্টরস অতটা অ্যাক্টিভ নয়। পুশ ফ্যাক্টরস এর মধ্যে কারা বেশি ইম্পর্টেন্ট? পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ন্যাচারাল ক্যালামিটিস, আন্ডার ডেভেলপমেন্ট, এই সমস্তগুলোই কিন্তু মেইন পুশ ফ্যাক্টরস। আচ্ছা, মাইগ্রেশনের নেগেটিভ ইফেক্ট নিয়ে অনেক ডিবেট আছে। Underdevelopment is a cause of migration, and on the other hand, prosperity also leads to migration. মানে ব্যাপারটা একটা সাইকেলের মতো। আন্ডার ডেভেলপড হলে মানুষ যেমন সেই অঞ্চল থেকে অন্য জায়গায় ভালো যেখানে ডেভেলপড সেখানে চলে যায়, আবার উল্টোটাও, যখন চলে গেল তখন সেই আন্ডার ডেভেলপড রিজিয়ন আরো আন্ডার ডেভেলপড থেকে আরো ডেভেলপমেন্ট আরো কম হতে থাকলো এবং তার কন্ডিশন আরো খারাপ হতে থাকলো। আচ্ছা, নেক্সট কি? The history of migration is the history of people's struggle to survive and to prosper, to escape insecurity and poverty, and to move in response to opportunity. মানুষ তখনই মাইগ্রেশন হিস্ট্রি যদি দেখা যায়, মানুষ মাইগ্রেট তখনই করে একদম বিপদে না পড়লে, খুব বিপদে না পড়লে মানুষ কখনোই মাইগ্রেট করতে চায় না, বা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে বা ফুড অ্যাভেলেবিলিটি এনশিওর করতে, হ্যাঁ, কোনো ওয়ার বা কোনো ডিফিকাল্টি সিচুয়েশন থেকে এড়িয়ে পালানোর জন্য মানুষ মাইগ্রেট করে। নেক্সট কি? মাইগ্রেশন হ্যাপেন্স মোর ডিউ টু রিজিওনাল ডিসপারিটি ইন ডেভেলপমেন্ট। এটাই আমাদের ব্যাপার।
ডেভেলপমেন্ট রিজিওনাল ডিসপ্যারিটি ভীষণ ভাবে দেখা যাচ্ছে এখনকার ইন্ডিয়াতে। কোনো স্টেট খুবই ডেভেলপড, কোনো স্টেটে আন্ডার ডেভেলপড, আবার স্টেটের মধ্যেও কোনো রিজিয়ন ডেভেলপড, কোনো জায়গা আন্ডার ডেভেলপড। তো সেই জন্য ন্যাচারালি তখন ডেভেলপ রিজিয়নের দিকে আন্ডার ডেভেলপ রিজিয়ন থেকে মাইগ্রেশনের ফ্লোটা অনেকটা বেড়ে যাচ্ছে। নেক্সট কি, পপুলেশন প্রেশার অন ফাইনাইট রিসোর্সেস এনকারেজেস মাইগ্রেশন। রিসোর্স তো ফাইনাইট না, রিসোর্স তো বেড়ে যাচ্ছে, তার উপর পপুলেশন প্রেশার যদি প্রচুর বাড়তেই থাকে তখন ন্যাচারালি মাইগ্রেশন হবেই। While urbanization and rural-urban migration are natural outcomes of the transition from agriculture-based economy to industrial economy. আমাদের এখন যে ট্রানজিশনটা চলছে ওয়ার্ল্ডের, এগ্রিকালচার বেসড ইকোনমি এখন আর কোনো দেশই প্রায় নেই না, বা থাকলেও তারা খুব আপ্রাণ চেষ্টা করছে ইন্ডাস্ট্রি বেসড ইকোনমিতে চলে যাবার, আমরাও চেষ্টা করছি সেরকম। তো যতই এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিতে শিফট হবে তখনই একটা বিশাল বড় ফ্লো রুরাল রিজিয়ন থেকে আরবান রিজিয়নের দিকে আসতে শুরু করবে, এবং সেটাই হচ্ছে। The migration is seen not so much as a natural outcome of development but more as a result distortion in the development process deriving from inappropriate or ineffective planning. অবশ্যই তাই, ইনএফেক্টিভ প্ল্যানিং কিন্তু মাইগ্রেশনের জন্য একটা বিশাল বড় দায়ী। ডেভেলপমেন্ট কিন্তু খুব প্রপার প্ল্যান্ড ওয়েতে যদি হতো তাহলে হয়তো মাইগ্রেশনের এত ওয়ার্স কন্ডিশন আমাদের ইন্ডিয়াতে হতো না। ডেভেলপমেন্ট প্রপার প্ল্যান্ড ওয়েতে হচ্ছে না, এত মানে ইমপ্রপার ডেভেলপমেন্টের জন্যই কিন্তু মাইগ্রেশন হঠাৎ করে যেখান থেকে খুশি যখন খুশি মাইগ্রেশন হচ্ছে, এবং তার ফলে ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে, স্লাম হচ্ছে, পলিউশন বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। নেক্সট কি, লিয়ের থিওরি বলছে, দেখো মাইগ্রেশন কি, volume of migration within a given territory varies with the degree of diversity of areas included in that territory. হ্যাঁ, কোন একটা এরিয়া কতটা ডাইভার্সলি রিসোর্স রয়েছে তো তার উপর ডিপেন্ড করেও কিন্তু মাইগ্রেশন হয়। আগে ম্যাক্সিমাম সেটা হতো এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে, ধরো কোনো জায়গায় হয়তো ভীষণ ইনফার্টাইল ল্যান্ড, তো তখন ওখানে রিসোর্স পাচ্ছে না, ল্যান্ডে চাষ করতে পারছে না বলে তখন যেখানে ফার্টাইল ল্যান্ড রয়েছে সেদিকে তারা মুভ করতো। আচ্ছা, আরেকটা স্টাডিতে মুখার্জি বলে একজন স্কলার তিনি দেখালেন যে ইন্টারস্টেট মাইগ্রেশন আর রিজিনাল ডিসপ্যারিটিস ইন ইন্ডিয়া, এই আর্টিকেলে তিনি লিখেন যে interstate migration of the males for employment is still very much linked with the underdevelopment, poverty, spatial disorganization, regional disparities, social inequalities, rural stagnation, rural neglect, and unbalanced regional development over national space. এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রবলেম, রিজিনাল ইনইকুয়ালিটি নেই, ব্যালেন্সড রিজিনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় না, ডেভেলপমেন্ট ভীষণভাবে খুব সেন্ট্রালাইজড, ডিসেন্ট্রালাইজেশন একদমই নেই। সেই কারণে কিন্তু আরবানাইজেশনটাও খুব ডিসেন্ট্রালাইজড, সেন্ট্রালাইজড, তাই জন্য মাইগ্রেশনটা ভীষণভাবে যেখানে ডেভেলপড রিজিয়ন, আরবান রিজিয়ন, সেই সব দিকে অনেক বেশি। নেক্সট কি, migration from rural to urban areas continue at a rapid pace in many countries of the region, and it was often beyond the capacity of towns, cities, and metropolitan areas to cope with the ইনক্রিজিং নাম্বারস। হ্যাঁ, এটা আমি একটু আগেই বললাম যে মানুষ যখন মাইগ্রেট করে সে ভাবে যে হয়তো ওইখানে গেলে আমি অনেক অপরচুনিটি পাবো, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো অত অপরচুনিটি নেই ওখানে। তো তার ফলে ন্যাচারালি ওভারক্রাউডেড হয়ে যায়, এবং সেখানে কি হয়, ইনকামটা লোয়ার হয়ে যায়। ওয়েজ যত হওয়া উচিত ছিল সেখানে যদি সাপ্লাই হঠাৎ করে অনেক বেশি হয়ে যায় তখন মালিকেরা জেনারেলি বুঝতেই পারে যে উনি সঙ্গে সঙ্গে ওয়েজটা কমিয়ে দেয়, টাকাটা কমিয়ে দেয়। তো এতে কিন্তু স্লাম কন্ডিশন প্লাস তার সাথে পভার্টি, এগুলো কিন্তু থেকেই যায়, এগুলো থেকে বেরিয়ে আসা যায় না। আচ্ছা, ইকোনমিক ডেভেলপমেন্ট, promoting economic development through increased efficiency of resources allocation and some aspect of distribution implication. লুকাস বললেন 1977 যে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে কিভাবে রিসোর্স অ্যালোকেশনকে একসাথে করা যায় সেটা নিয়ে ডিসকাস করেছিলেন। Next বললেন migration will become more urban oriented but increasingly this will happen within expanding regional urban system. হ্যাঁ, এটা তো পুরো ওয়ার্ল্ডেই এখন আরবান ওরিয়েন্টেড মাইগ্রেশন চলছে, রুরাল ওরিয়েন্টেড মাইগ্রেশন এখন আর নেই। তো এটি রিজিনাল আরবান সিস্টেমকে এনকারেজ করছে। আচ্ছা, নেক্সট কি,
Seasonal and circular migration of labor for employment has become one of the most durable components of the livelihood strategies of people living in rural areas. হ্যাঁ, একটু আগে আমি ঝাড়খণ্ডের যে এক্সাম্পলটা দিলাম, এটা অবশ্যই একটা লাইভলিহুড স্ট্র্যাটেজি, কারণ বছরে একবার যে জমিতে চাষ হয় সেই বাদ বাকি সময়গুলো মানুষ খাবে কি করে? তখন তাকে সার্ভাইভাল স্ট্র্যাটেজির জন্যই তাকে বাইরে যেতে হয়, বাইরের স্টেটে যেতে হয়, এবং সেখানে গিয়ে তারা লেবারার হিসেবে কাজ করে, সেখান থেকে টাকা রোজগার করে তারা আবার ফিরে আসে। তো এটাই সিজনাল অ্যান্ড সার্কুলার মাইগ্রেশন। নেক্সট কি, রুরাল আরবান মাইগ্রেশনের সাথে ডেভেলপমেন্টের রিলেশনশিপটা কিন্তু কনক্লুসিভ অ্যান্ড ভেরি কমপ্লেক্স। আমরা দেখবো একটু পরেই লিঙ্কেজটা কিরকম। The process of migration is related to the concept of development. হ্যাঁ, মাইগ্রেশন কিন্তু পুরোপুরিভাবে ডেভেলপমেন্টের সাথে লিঙ্কড, আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিতে বিশেষ করে। In other words, development activities are made with a quick response in terms of people's mobility. ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি যেখানেই যখন শুরু হবে অমনি সেখানে দেখা যাবে মাইগ্রেশন ফ্লো হঠাৎ করে খুব বেড়ে যাবে। এবার দেখা যাক লিঙ্কেজটা কি। Areas with urban centers, administrative headquarters, and business sectors attract the migrants from backward areas where employment opportunities are very less. হ্যাঁ, আরবান সেন্টার যেগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার যেগুলো, সেগুলো আশেপাশে ব্যাকওয়ার্ড রিজিয়ন থেকে মাইগ্রেন্টদের অ্যাট্রাক্ট করবে। ইউপি, বিহার এই সমস্ত স্টেটের মতো যেগুলো ব্যাকওয়ার্ড স্টেট, সেখান থেকে সেই সমস্ত ব্যাকওয়ার্ড স্টেট থেকে এই সমস্ত ডেভেলপড রিজিয়ন গুলোতে মাইগ্রেন্টসরা দল বেঁধে আসবে। States like Haryana, Gujarat, Maharashtra, Punjab, Delhi, এগুলো developed state, etc. There is significant in-migration as well as out-migration. এখানে in-migration যারা in-migrants যারা হবে তারা মেইনলি এই সমস্ত একটু আগে যেগুলো ব্যাকওয়ার্ড স্টেটস গুলো বললাম সেখান থেকে আসবে। আউট-মাইগ্রেশনও হবে, বাট আউট-মাইগ্রেশন হয়তো দিল্লি থেকে হয়তো কোনো বড় মেট্রোপলিটন সিটিতেই হবে, হয়তো মুম্বাইতে হবে, ব্যাঙ্গালোরে হবে, বা কোনো ইন্টারন্যাশনাল মাইগ্রেশনও হতে পারে, কিন্তু এই লেভেলের মাইগ্রেশনটা হবে না। মানে সিজনাল মাইগ্রেশন বা মধ্যবিত্ত লেভেলের যারা ইকোনমির পিপল যারা রয়েছে তাদের মাইগ্রেশনটা দিল্লি থেকে হবে না। নেক্সট কি, there is a negative impact, there is a negative relationship between rate of in-migration and poverty. মানে কি, that means if the level of poverty is high, মানে poverty level যদি হাই হয় তাহলে in-migration কম হবে। When level of poverty declines and per capita bank deposit, per capita bank credit to industries increase, there will be more in migration. It means increasing economic development will ultimately attract more migration. মানে in migration এর রেট আর পভার্টির মধ্যে একটা নেগেটিভ রিলেশনশিপ আছে। মানে পভার্টি যত বাড়বে ইন মাইগ্রেশনের নাম্বার কমবে। কোনো একটা স্টেট যত পুয়ার সেখানে লোকজন তো বাইরের স্টেট থেকে আর মাইগ্রেট করে আসবে না, সেখান থেকে বরং মাইগ্রেট করে বাইরের দিকে চলে যাবে। সুতরাং বোঝা গেল ইন মাইগ্রেশনের সাথে পভার্টির একটা নেগেটিভ রিলেশনশিপ রয়েছে। এবং ইনমাইগ্রেশন পভার্টির সাথে আরো কি রিলেটেড, ব্যাংক ডিপোজিট কম, ব্যাংক ক্রেডিট কম নেবে লোকজন, ইন্ডাস্ট্রি হবে না, ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আসবে না, তো এইগুলো না আসলে ডেভেলপমেন্টও হলো না এবং পভার্টি আরো গাঢ় হলো, এবং তাতে কি হলো, ইনমাইগ্রেশন আরো কমে গেল, লোকজন আউট মাইগ্রেট করতে শুরু করলো, এবং তার থেকে অর্থাৎ বোঝা গেল যে ইকোনমিক ডেভেলপমেন্ট যত বেশি হবে মাইগ্রেশন তত, মানে মাইগ্রেন্টস এর নাম্বার তত বাড়বে। আচ্ছা, নেক্সট কি, ভলিউম অফ ইনমাইগ্রেশন ইজ পজিটিভলি কোরিলেটেড উইথ দ্য পার্সেন্টেজ অফ আরবান পার ক্যাপিটা ব্যাংক ডিপোজিট এন্ড পার ক্যাপিটা ব্যাংক ক্রেডিট টু দ্য ইনক্রিজ। এক্ষুনি যেটা বললাম ঠিক তার উল্টোটাই, যেখানে ডেভেলপমেন্ট হবে, যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, যেখানে ব্যাংক ক্রেডিট লোকে নিচ্ছে, সেই সমস্ত জায়গায় দেখা যাবে ইনমাইগ্রেশনের রেটটা বেশি। Migration is a natural outcome of inequality and distribution of resources. সুতরাং এইটাকে মডার্নাইজেশন হলে মাইগ্রেশন হবেই, কিন্তু তার সাথে আমাদের যেটা দেখতে হবে যে ব্যালেন্সড রিজিনাল ডেভেলপমেন্ট যেন হয়, রিজিনাল ইনইকুয়ালিটি যেন না হয়, তাহলেই কিন্তু আনপ্ল্যান মাইগ্রেশন হতে থাকবে এবং তাতেই অ্যাকচুয়ালি ওভারক্রাউডিং হয়ে যাবে, স্লামস তৈরি হবে, নানা রকম নেগেটিভ এফেক্ট যেগুলো আমরা একটু আগে দেখছিলাম সেগুলোই বেশি হবে, পজিটিভ এফেক্টস গুলো তখন আর আমরা চোখে দেখতে পারবো না। তো সেই জন্য নেগেটিভ এফেক্টস গুলোকে কমানোর জন্য আমাদের ব্যালেন্সড রিজিনাল ডেভেলপমেন্ট করতে হবে। তো এই ছিল আমাদের এই টপিকটা। এখানে আমাদের শেষ হলো ইউনিট 4।
সরি ইউনিট, এটা কোন ইউনিট ছিল, যে টপিক যে ইউনিটটা আমি পড়াচ্ছিলাম সেই ইউনিটটা তার লাস্ট টপিক এটা ছিল, শেষ হলো আমাদের। আর একটাই টপিক বাকি থাকলো, ফুড সিকিউরিটি অ্যান্ড ম্যালনিউট্রিশন। সেটা আমি এর পরের ফুড সিকিউরিটি আসছি এবং তারপরে ম্যালনিউট্রিশন আর একটা লেকচারে বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।